তালিব বুক দীপক সেনগুপ্ত। এর কথা আগে কেন দিন বলিনি, তবে সেটা ভেবে অবাক লাগছে না। টাটানগর রেল কলোনির অসংখ্য গল্প বলা হয়েছে, এর কথা বাদ পড়া উচিত হয়নি। এটা অতি অবশ্যই আমার মগজের শয়তানি। সে কিছু স্মৃতি লজ্জায় লুকিয়ে রাখতে চায়। এটাকেও রেখেছিল। তালিব বুক আসলে একজনের নাম, একটি মেয়ে যাকে এখন মনের বর্তমান আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে কি দারুণ সুন্দরী ছিল সে। গীতা তখন বালিকা, কিন্তু তেমনটা নয়। মনে মনেই দেখতে পাচ্ছি তার চঞ্চল চোখ দুটোতে রহস্য আছে। তার পুরু ঠোঁট দুটো নিঃশব্দে ডাকতে জানে। তার ফ্রকের তলায় যে বুক দুটো উঁচিয়ে আছে, তারা স্পর্শ কাতর নয়, স্পর্শ পাওয়ার জন্য কাতর। কিন্তু তার নাম ছিল তালিব বুক। ওটা আমাদের স্কুলের বাংলা স্যার মহিম বাবুর দেওয়া নাম। তাতে ঠাট্টা ছাড়া আর কিছু ছিল না। অথচ উচিত ছিল সহানুভূতি থাকা। মেয়েটির স্বর বিকৃতির ব্যাপারটা ইচ্ছাকৃত ছিল না। ওর তালুতে একটা গর্ত ছিল, সেটার জন্যেই ওর মুখ থেকে অক্ষরগুলো বিকৃত হয়ে বের হতো। যদিও সেগুলো দুর্বোধ্য ছিল না, বোঝা যেত। অন্তত আমরা সবাই বুঝতে পারতাম। একটু অসুবিধে হতো না। আমরা তখন আসলে খুব সমজদার ছিলাম। সোমনাথের মতো না হলেও যথেষ্ট সমজদার। তাছাড়া তখন আমাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ছিল। ভালোবাসা তো বুঝতে সাহায্য করে। আর আনন্দিত থাকাটা তো তখন আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, যেটা এখন আর নেই। বড় হবার সবচেয়ে বড় ক্ষতি হল আনন্দ হারিয়ে ফেলা। গীতাই টালির ছাতে আমার পাশে শুয়ে শুয়ে পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে বলেছিল, পিউ দিদির তালুতে একটা গর্ত আছে। সেজন্যেই ঠিকঠাক কথা বলতে পারে না। এক ক্লাসে পড়ে, তবু তুই দিদি বলছিস কেন? বয়সে বড় বলে? বয়স তো আমিও তোর থেকে বড়। তাহলে আমাকেও দাদা বল। শুনে গীতা হেসে গড়িয়ে পড়েছিল। আর সেটা সত্যি সত্যি। আমি হাত বাড়িয়ে ধরে না ফেললে ঢালু টালির ছাদ থেকে গড়িয়েই পড়ে যেত। ওকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেছিলাম। সে জড়িয়ে ধরায় আমার কিছু মনে হয়নি। মনে হয় গীতার ও কিছু মনে হয়নি। গীতা বিবাহ সচেতন বালিকা ছিল, কিন্তু তার তখন এক ফোঁটাও কাম সচেতনা ছিল না। সে সচেতনতা আমারও ছিল না, কিন্তু একটুও ছিল না, তাই বা বলি কি করে? তাহলে ওসব ঘটেছিল কি করে? পিউ দিদির তালুতে যে গর্ত আছে তুই দেখেছিস? হ্যাঁ। ভালো করে? খুব ভালো করে দেখতে পারিনি। আমরা তো তখন পেয়ারা খাচ্ছিলাম। জানিস, পিউ দিদিদের ঘরেও পেয়ারা গাছ আছে। সে গাছে বেশ বড় বড় পেয়ারা হয়। মিতুদের গাছের থেকেও বড়, প্রায় সমান সমান। আর বেশ মিষ্টি, আমাদের পেয়ারাগুলোর থেকেও। আরে রাগ করছিস কেন? নিজেই খেয়ে দেখিস। খেয়ে দেখেছিলাম। পেয়ারা এবং আরও অন্য কিছু। মিষ্টি ছিল দুটোই। আমি একদিন পিউর কাছে গিয়ে বলেছিলাম। গীতা বলছিল তোর টাকরায় নাকি গর্ত আছে। আছে তো আছে। তোর তাতে কি? ওটা ভরাট করা যায় না। সে আমি কি জানি? তোকে যে মাস্টারমশাই তালিব্বকু বলে, তোর খারাপ লাগে না? লাগেই তো। কিন্তু কি করার আছে? ওই গর্তের জন্যই তোর কথা ওরকম। গর্তটা ভরাট করে দিলেই তোর কথা ঠিক হয়ে যাবে। সত্যি? তুই কি করে জানলি? তুই ডাক্তার? ডাক্তার না, তবে অনেক কিছু জানি। আমাকে গর্তটা দেখতে দে। পিউ হাঁ করেছিল। আমি ওর হাঁ মুখের খুব কাছে গিয়ে তালুর গর্তটা দেখার চেষ্টা করেছিলাম। পিউ সেই নৈকট্যের ঠেলায় টলছিল। এটা ঘটছিল ওদের কোয়ার্টারের সামনের বাগানে, একটা নিষ্ফলা সবেদা গাছের নিচে। যেহেতু ফল ফলে না, তাই গাছটার পরিচয় নিয়ে সন্দেহ ছিল। আমি সবেদা হলে নির্ঘাত ফল ফলত। কেন বাঁজা গাছ হতে পারে না? তাতেও ভিন্ন ভিন্ন মত ছিল। গীতা বলত, কখনো বাঁজা গাছ হয় না। সোমনাথ বলত,
হবে না কেন? এত এত ফল ছাড়া গাছ হয়। এক সময় তো ওদের ফল হতোই, ছোট হোক বড় হোক। এখন বাঁজা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছিল পিউর তালুর গর্তটা দেখার। আরও সঠিকভাবে বলতে গেলে টলমল করে টলে পড়া পিউকে জড়িয়ে ধরার। এই বাঁজার আলোচনা তো হচ্ছিল না। তাতেই ফিরি। এক জোড়া চঞ্চল ফল তখন আমার বুকে এসে লাগছিল। তাতে আমার বুকও চঞ্চল হয়ে উঠেছিল। কিন্তু আমার বুকে তো ফল নেই। খুব ছোট ছোট দুটো মাছির মতো কিছু আছে। তারা কি ফল? হঠাৎ মনে হলো পিউর যে নিঃশ্বাসটা এতক্ষণ আমার মুখে এসে লাগছিল, সেটা দেখতে দেখতে গরম হয়ে উঠছে। তারপরই সেই মারাত্মক ঘটনাটা ঘটে গেল। আমার জীবনের প্রথম চুমু খাওয়া। আমি খেয়েছিলাম। নাকি পিউ? নাকি দুজনেই? একা একা কি চুমু খাওয়া যায়? সুতরাং অবধারিতভাবে সেটা দুজনেরই চুমু খাওয়া ছিল। এরপর আমরা দুজনে দুদিকে ছুটে পালিয়ে গেছিলাম। পিউ ঘরের ভেতরে আর আমি বাইরে। অনেক অনেক বাইরে। অনেক অনেক দূরে ছুটে চলে যেতে চেয়েছিলাম। সেটা বোধহয় নিজের কাছ থেকে পালানোর চেষ্টা, যা কখনো সফল হয় না। পরে টালির ঢালু ছাদে গীতাকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছিলাম। এ কি কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি। আমার মাথাটা ওর অচঞ্চল বুকে চেপে ধরে গীতা বলেছিল, একটু কেঁদে নে, দেখবি ভালো লাগবে। আমারও তো এরকম হয়। কোনো কিছু ছাড়াই কান্না পায়। কাউকে জড়িয়ে ধরে শান্ত হই। কাকে? কখনো মাকে, কখনো কাকিমাকে, কখনো তোকে। আমি চমকে উঠে বলেছিলাম, আমাকেও? হ্যাঁ বুদ্ধুরাম, তোকেও। তবে তুই তো কাঠের পুতুল। তুই তাই বুঝতে পারিস না। এবার থেকে পারব। কারণ যা তখন গীতাকে জানাতে পারিনি সেটা হলো, পিউ আমাকে অন্যরকমভাবে সেন্সিটিভ করে দিয়েছিল। পিউর তালুর গর্তটা সেরে ছিল কিনা জানি না। রেলের বদলির চাকরি তাকে টাটানগর থেকে অন্যত্র নিয়ে গেছিল। তবে আমার বুকে যে গর্ত সে তৈরি করে দিয়েছিল সেটার তো বদলি টদলি নেই। তাই সেটাকে গোপন করে লুকিয়ে রাখা ছাড়া অন্য উপায় নেই। এখন ভাবি, আমার প্রথম চুমুটা পিউর ঠোঁটে না হয়ে গীতার ঠোঁটেই হওয়া উচিত ছিল। তাহলেই আমার মগজ তাকে গোপন করার অপচেষ্টা করত না। সব প্রথম চুমুই অপরাধ বোধ মুক্ত হওয়া উচিত। তবে সেটা কি সবার ক্ষেত্রে ঘটে? এতদিন পরে আমি পিউর নামটা পরিবর্তন করে তালিব্যজ করে দিলাম। এইচ থাকুক একটা চুমুর প্রতিনিধি হয়ে।